এই বৈষম্যের বিরুদ্ধে বা মেধাকে অবহেলা করে কম মেধাকে প্রাধান্য দেওয়ার বিরুদ্ধে। তাই তারা নাম দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা কোনো একটি ছাত্র সংগঠনের আন্দোলন ছিল না, সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল। বাংলাদেশের আপামর জনসাধারণের একটি বড় অংশ সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম নামক ব্যক্তিকে এখনো আপন মনে করেন। নির্বাচনে 7 মাস আগে আসার কারণে কেউ ক্ষুব্ধ হলেও ওইটুকুই সীমাবদ্ধ, তিনি কেন নির্বাচনে গেলেন। আমার ক্যারিয়ার বা জীবন বা কথাবার্তা নিয়ে অন্য কোনো অভিযোগ দেওয়ার মতো কোনো কাজ আল্লাহর রহমতে এ পর্যন্ত করিনি। হাজারো হাজারো গালির মুখেও আমি ধৈর্য ধরে নীরবে তার উত্তর দিয়েছি। আমার মৌনতাই উত্তর যে আপনার স্বাধীনতা আছে গালি দেওয়ার, আমার স্বাধীনতা আছে চুপ থাকা। এবার ছাত্র আন্দোলনের মুখে অনেক মিডিয়া যোগাযোগ করেছিলেন, কিন্তু যেহেতু আমি চকরিয়ায় সশরীরে মিডিয়া হাউসে যেতে পারবো না, আমার কাছে একটা কারণ ছিল, একটা অজুহাত আমি দিতে পেরেছি যে আমি আসতে পারছি না, বলতে পারছি না। কিন্তু একটি মিডিয়া কোনোমতেই ছাড়লেন না, এবং তাদের সঙ্গে আসলেই আমার জীবনের সবচেয়ে বেশি মেলামেশা চ্যানেল আই। চেঞ্জ টিভি ডট পেজের পর চ্যানেল আইয়ের সঙ্গে আমার ইন্টারাকশন গত 26 বছরে সবচেয়ে বেশি হয়েছে। চ্যানেল আই 14 জুলাই বিকালবেলা 4:30টার সময় আমার ইন্টারভিউ রেকর্ড করে এবং 14 জুলাই রাত্রে 8:30টায় চ্যানেল আই মেট্রো সেন্ট টু দি পয়েন্ট নামক অনুষ্ঠানে সেটি প্রচার করেন। তারা দুটি বক্তব্য নিয়েছিলেন, একটি নিয়েছিলেন 1 মিনিট 50 সেকেন্ডের, যেটা নিয়মিত সংবাদে তারা দেখিয়েছেন, আর একটা টক শোতে। টক শোর দৈর্ঘ্য ছিল 45 মিনিট। আমি অনুমতি নিয়েছিলাম যে প্রথম 5 মিনিট বলে আমি বিদায় নিব। আমাকে অনুমতি দিয়েছিলেন, তাই আমি বলেছিলাম চকরিয়া ফুলতলা মোড়ে আমার বাসার দোতলায়, আমার বাসা থেকে ডাইনিং টেবিলের উপরে আমি বলেছি, উপযুক্ত সরঞ্জাম না থাকায় বইয়ের উপর থেকে বলেছি, তাই আমাকে উপরের দিকে তাকাতে হয়েছে, যেটা আমার অভ্যাসের সাথে মিলে না। আমি বলেছিলাম যে আমি কোটা সংস্কারের পক্ষে। আমি বলেছিলাম মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদের সম্মানকে কেউ যেন আঘাত না করে, আমি সে আহ্বান করছি। আমি বলেছিলাম কোটা অনেক বেশি, কোটা অবশ্যই প্রয়োজন, সংবিধান কোটাকে সমর্থন করে, কিন্তু 56% অনেক বেশি। 56-এর মধ্যে সবচেয়ে বড় অংশ হলো 30 মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, তাদেরও সন্তান, অর্থাৎ পুত্র এবং নাতি-নাতনি। এই 30%-এর বিপক্ষে আমি বলেছিলাম যে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ব্যক্তিগত উদ্যোগে আমি স্যাক্রিফাইস করতে রাজি, যে আমরা ন্যূনতম 5% বা 6% হলে আমি মনে করি উপযুক্ত হয়। কারণ 1 লক্ষ মুক্তিযোদ্ধা সম্ভবত জীবিত আছে, তাদের 2 লক্ষ 2.5 লক্ষ ছেলে মেয়ে জীবিত আছে, তাদের 8 লাখ 9 লাখ নাতি-পুতি জীবিত আছে। সুতরাং মুক্তিযোদ্ধাদের সন্তানরা সরকারি সুবিধা পাওয়ার দিন শেষ, যদি না যিনি মুক্তিযোদ্ধা বলছেন তার বয়স 7 বছর 8 বছর হয় 71 সালে, সেরকম লোক খুব কম। ঘটনাক্রমে আমার বক্তব্যটি সঠিক সময়ে প্রচারিত হয়েছিল। আমি বলেছিলাম যে চকরিয়া থেকে বলছি, আমি বেশিক্ষণ বলবো না। এই পর্যায়ে ছাত্রদের এই আন্দোলনটি আংশিকভাবে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। প্রিয় ভাজন, আদরণীয় ছাত্ররা যদিও 2 দিন বা 3 দিন পরে বলেছেন যে সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, কোনো প্রকার সহিংসতার সঙ্গে তাদের কোনো সদস্য জড়িত নাই, তথাপি তাদের আন্দোলনে সহিংসতা কারিগর যে অনুপ্রবেশ করেছেন সেইটা ঠেকানোর মতো
পরিবেশ পরিস্থিতি সুযোগও হয়তো তাদের ছিল না, কারণ তাদের দৃষ্টি ছিল একদিকে কোটা সংস্কার এবং সরকারের মনোযোগ আকর্ষণ, জনগণের মনোযোগ আকর্ষণ। আমাদের বেদনা দুঃখ নিয়ে বলতে হয় যে ছাত্রদের আন্দোলনকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহারের একটি সুযোগ কয়েকটি রাজনৈতিক দল গ্রহণ করেছেন। যদিও কোটা সংস্কার আন্দোলন অবশ্যই রাজনৈতিক দল নিরপেক্ষ দাবি, কিন্তু যখন রাজনৈতিক দল সেখানে সমর্থন দেয় তখন সেটাতে রাজনৈতিক রং লেগে যায়। আমরা স্বীকার করতে বাধ্য 1000, 10,000, 20,000 জনতার মধ্যে কে ছাত্র কে অছাত্র এটা বাহির করা জিন পরি ফেরেশতা ছাড়া কারো দ্বারা সম্ভব না। পরে গবেষণা করে টিভি ফুটেজ থেকে বের করা যায়। ছাত্রদের আন্দোলনের একটি পর্যায়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, আমরা দাবি মেনে নেব, বললেন আলোচনায় আসো। সেই ঘোষণাগুলিও ইতিবাচক ছিল। যে ঘোষণার আগেও দুঃখজনক ঘটনা ঘটেছে। ঘোষণার আগে 16 তারিখ 6 জন মানুষ পুলিশের গুলিতে বা পুলিশ ছাড়া অন্যদের গুলিতে নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন। ছাত্র সমাজ সেটার উপর ভিত্তি করে বলেছেন যে এই হত্যার বিচার না হলে, তদন্ত না হলে আমরা আলোচনায় যাবো কিনা আমরা সিদ্ধান্ত এখন বলবো না। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে যায়। কেন উত্তপ্ত হচ্ছে, কার কারণে হচ্ছে বলা খুব মুশকিল। সবচেয়ে বড় কথা হলো ছাত্রদের অরাজনৈতিক আন্দোলন, ছাত্রদের অহিংস আন্দোলন, ছাত্রদের সহিংস আন্দোলন কোন একটা পর্যায়ে সহিংসত রূপে চলে গেল, কোন একটা পর্যায়ে রাজনৈতিক রূপ ধারণ করলো, সরকার পতনের আন্দোলনের রূপ নিল। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলবো, সরকার পতনের আহ্বান জানানো একটি রাজনৈতিক দলের অধিকারের মধ্যেই পড়ে। সরকার পতনের জন্য রাজনৈতিক আন্দোলন করা রাজনীতির রীতি মেনে করতে হবে। ছাত্রদের রাজনৈতিক অহিংস শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে রূপ দেওয়া আমি মনে করি রাজনৈতিকভাবে শুদ্ধ নয়। যার ফলে বাংলাদেশে অনেক সহিংসতা ঘটে গেল। যেই সহিংসতা ঘটে যাচ্ছিল সেটাকে বন্ধ করার জন্য, তড়িৎ গতিতে নিয়ন্ত্রণে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অন্যতম শেষ অস্ত্র হিসেবে বাংলাদেশ সামরিক বাহিনীকে মোতায়েন করেছেন। লক্ষণীয়, স্পষ্টত বলেছেন বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনীকে মোতায়েন করা হলো। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা করার চূড়ান্ত দায়িত্ব বেসামরিক কর্তৃপক্ষের হাতেই থাকলো। এটা অত্যন্ত প্রশংসনীয় একটি ঘোষণা। সামরিক বাহিনী রাজপথে আসার পর সকল বাহিনীর সহযোগিতায়, রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসলো। আজকে 4 দিনের মাথায় মহান আল্লাহর রহমতে অনেক উন্নত। টেলিভিশনের মাধ্যমে, টেলিভিশনের কারণে আপনারা সবাই জেনেছেন বাংলাদেশে ক্ষয়ক্ষতি কি হয়েছে। যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একটা বাংলা শব্দ দিয়ে যদি আমরা বলি অপূরণীয়, তাহলে যথেষ্ট বলা হবে না। যথেষ্ট বলার জন্য বাংলা শব্দ কি আমি জানি না। মেট্রো রেল, ডাটা সেন্টার, সেতু ভবন, পাঁচটা সম্মানিত আলেম ওলামাগণ এসেছেন, ওনাদেরকে একটু জায়গা দিতে হবে। আপনারা এখানে আসেন, এখানে চেয়ার আছে, উপরে আসেন, উপরে আসেন। কথা হয়তো ঘোষণা হয়ে গেল, হুজুর বলে বাবা
ওকে, আমরা টেলিভিশনের মাধ্যমে, আমি আবার বলি, প্রথম শেষ দু লাইন পুনরায় বলবো, টেলিভিশনের মাধ্যমে যে চিত্রগুলি দেখেছি সেই চিত্রগুলি ভয়াবহ, অকল্পনীয়। বাস্তবতার সঙ্গে মিলালে 8-10 বছর আগে একবার হয়েছে, 10-12 বছর আগে, আবার 90 সালে একবার হয়েছে, এবং সর্বশেষ পাকিস্তান বাহিনী কর্তৃক, হানাদার পাকিস্তানিগণ কর্তৃক বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এরকম হয়েছে। এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারকে পরিশ্রম করতে হবে, টাকা লাগবে, সেই টাকা আমি এবং আপনিও দিব। এই ক্ষতির দায় দায়িত্ব আমরা ভাঙি নাই, আমরা আগুন দিতে চাই নাই, আমরা দেখেছি, দুঃখ প্রকাশ করেছি, কিন্তু মাসুলটা আমাদেরকে দিতে হবে। আপনাদের সন্তান সন্ততি যদি আগ্রহ থাকে, মেডিকেলে পড়ে, তিনি মেট্রো রেল পাবেন না, এই ক্ষয়ক্ষতি মেনে নিতে হবে। আমি আবেদন করছি, যা হওয়ার তা হয়েছে, আইনের কথা আগাবে, আমরা কেউই সেখানে হস্তক্ষেপ করি নাই বা করব না। এই পর্যায়ে আমি চকরিয়া পেকুয়াতে আসি। চকরিয়া পেকুয়া সবার মতে, বিভিন্ন ব্যক্তির ভাষ্য মতে একটি উত্তপ্ত এলাকা। সর্বশেষ উত্তাপ ঘটেছিল যখন একটি জানাজার নামাজে গোলাগুলি হয়েছিল, এবং নির্বাচন কালেও এখানে অনেক উত্তপ্ত সময় ছিল। পরপর 2টি নির্বাচন, 7 জানুয়ারি এবং 21 মে। তারপরেও, উত্তাপের পরেও খুনাখুনি হয় নাই, রাজপথে রক্ত জমে নাই। তার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। এবার অনেক ভয় ছিল, অপ্রিয় বাস্তবতা হলো পার্লামেন্ট নির্বাচন এবং উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এখানে সর্ববৃহৎ অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের মধ্যে মতের পার্থক্যে 2টি ভাগ আছে। একটি ভাগ হাতঘড়ি মার্কার পক্ষে কষ্ট করেছেন, একটি ভাগ ট্রাক মার্কার পক্ষে কষ্ট করেছেন। সেই মতের পার্থক্যকে দূর করে এখানে আনার জন্য যে সময় প্রয়োজন, সেটা এখন পর্যন্ত পুরা হয় নাই। আমরা আশা করি পুরা হবে ভবিষ্যতে, যদি আমরা সৎভাবে শান্ত মস্তিষ্কে চেষ্টা করি। গত 10 দিনের সংগ্রামে, কঠিন সময়ে এই মতের পার্থক্য যেন চকরিয়াবাসীর জন্য ইতিহাসে রক্তের অক্ষর কিছু না দেখে, এটা আমাদের বড় উদ্বেগের বিষয় ছিল। এবং ঢাকা মহানগরে যেহেতু অনেক রক্তারক্তি হচ্ছে, অনেক আন্দোলন হচ্ছে, সেটা চকরিয়াতে যে হবে না তার কোনো গ্যারান্টি ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই মত পার্থক্য ভুলে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক নেতা, সামাজিক নেতা, সাংবাদিক নেতা, ধর্মীয় নেতা, সকলের অকুণ্ঠ প্রার্থনা, নীরব চেষ্টা, সরব চেষ্টায়, এবং আমার সহকর্মী যারা প্রত্যক্ষভাবে ছিলেন তাদের উদ্যোগে, থানা পুলিশের ধৈর্য, উদ্যোগ, উপজেলা চেয়ারম্যানের ধৈর্য, উদ্যোগ, মেয়র মহোদয় এবং কাউন্সিলরগণের ধৈর্য, উদ্যোগ, চেয়ারম্যান সাহেবগণের এবং মেম্বার সাহেবগণের ধৈর্য, উদ্যোগ, সবকিছু মিলিয়ে আমাদের এখানে মুখোমুখি সংঘর্ষ পরিহার করা সম্ভব হয়েছে। যার কারণে এখানে মাথা ফাটে নাই, এখানে গুলি চলে নাই, রাজপথে রক্ত ঝরে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানানোর পাশাপাশি চকরিয়া পেকুয়াবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পেকুয়ায় অনেক বড় একটি জানাজার নামাজ হয়েছে। এই জানাজার নামাজে অনেক উত্তপ্ত বক্তব্য এসছে, কিন্তু যার জানাজা তিনি পেকুয়াতে কিন্তু শহীদ হন নাই বা প্রাণ দেন নাই, অন্যত্র। আমাদের এখান থেকে অনেক মানুষ চট্টগ্রাম গিয়েছে, কক্সবাজার গিয়েছে, ঢাকা গিয়েছে। যারা গিয়েছে তারা কারা কারা গিয়েছে
সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সংবাদ আসছে, ভবিষ্যতেও আসবে, নেতৃবৃন্দের কাছে আসছে, ভবিষ্যতেও আসবে, গোয়েন্দা বাহিনীর কাছে আসছে, ভবিষ্যতেও আসবে। এবং চকরিয়াতে কোনো একজন ব্যক্তি ক খ গ গ উম কোনো কিছু করেন নাই, তার মানে কিন্তু এই নয় যে তিনি কোনোখানে কিছু করেন নাই। এমনও হতে পারে চকরিয়ায় অপরাধ করে কোনো একজন ব্যক্তি যেমন চট্টগ্রামে যে সংসার করে, সেরকম চকরিয়ার মানুষ, পেকুয়ার মানুষ ঢাকা মহানগরে গিয়ে আন্দোলনে ছিলেন, ধ্বংসাত্মক কাজে অংশগ্রহণ করেছেন। সেটা কে, কারা, কখন, কেমনে, এই সার্টিফিকেট আমরা এই টেবিলে যারা আছি আমি মনে করি কেউই দিতে পারবো না। এটা জানবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা বাহিনী। এই কথাটা আমি স্পষ্ট করছি এই জন্যে, আমাদের থানায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমার কাছে বারবার ফোন এসছে যে আমাদের এখানে কিছু হয় নাই, আমাদের এখানে কিছু হয় নাই, এখানে গ্রেপ্তার করলে পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। আমরা বলেছি চকরিয়ায় কিছু হয় নাই মানে বাংলাদেশে কিছু হয় না তা না। তাই আমি আবেদন করব আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে, নেতৃবৃন্দের মাধ্যমে, আমরা যেন ধৈর্য ধরি। আমি আপনাদেরকে সাক্ষী দিচ্ছি, আমরা সবাই সর্বসম্মত একটা বিষয়ে যে আমরা চকরিয়াতে শান্তি চাই, চকরিয়াতে মারামারি কাটাকাটি চাই না। চকরিয়াতে অবশ্যই মারামারি কাটাকাটি আছে, তার কারণ অন্যত্র, সেটার কারণ রাজনীতিটা না। চকরিয়ার ভূমি প্রায় 40% বা 45% হলো পাহাড়, পাহাড় মানে গাছ, গাছের মাটির নিচে হলে মাঠ বালু। চকরিয়াতে অনেক ছড়া, ছড়া মানে পানি, পানির নিচে হলে বালু। চকরিয়াতে 45% পাহাড় বাদ দিলে, জঙ্গল বাদ দিলে বাকি যেটা থাকে তার মধ্যে 32% হলো পানি, লবণের মাঠ। শীতকালে লবণ, গরমকালে চিংড়ি। সেখানে ভাসমান থাকে মৎস্য, আর সেখানে মানুষ থাকে মৎস্য চাষী। চাষিদের উপরে অভিভাবক আছে, ঘোনা লবিয়ত নেয়, ঘোনার টাকা পয়সা লেনদেন হয়, ঘোনায় চাষ করতে যায়, এইসব কারণে মারামারি কাটাকাটি বিভেদ আছে। কিন্তু সেটা কিন্তু প্রথাগত রাজনীতি না। আমরা আবেদন করছি সকলে মিলে চকরিয়াতে যেন অবশ্যই রাজনৈতিক কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। আমরা সবাই সতর্ক ছিলাম, ইনশাআল্লাহ থাকবো। কারণ আমরা যদি রাজনীতি সহিংস করে ফেলি তাহলে ক্ষতি চকরিয়াবাসী, এই ক্ষতি পোষায় দেওয়ার জন্য দিনাজপুর থেকে কেউ আসবে না, ঢাকা থেকে কেউ আসবে না, চট্টগ্রাম থেকে কেউ আসবে না। এখানকার খেটে খাওয়া মানুষ যদি খেতে না পারে, তিনি এখানেই ভিক্ষা করবেন, এখানেই সাহায্য চাইবেন, এখানেই রাস্তায় শুয়ে থাকবেন। আমরা আবেদন করব আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় যেন এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার আবেদন, সাংবাদিক ভাইদের মাধ্যমে জনগণের প্রতি আবেদন, চকরিয়া এবং পেকুয়াবাসীর কাছে আমার আবেদন, এখানে ভোটার সংখ্যা 3.5 লাখের উপরে। আমাদের পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন 81,000 এবং 51,000, তার মানে হইল 1,31,000। তার মানে যত সংখ্যক ভোটার তার অর্ধেকের বেশি ভোট দিতে আসেন নাই। কিন্তু গণতান্ত্রিক নিয়মে আইন মোতাবেক নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে, যার ফলে আমি এমপি নির্বাচিত হয়েছে। আমি আপনাদের সামনে নিবেদন করছি, একটা শব্দ একজন ভাই 1.5 ঘন্টা আগে এখানে ব্যবহার করেছিলেন। একজন ভাই আমাদের আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে একটা শব্দ ব্যবহার করেছিলেন, আমি তাৎক্ষণিক মনে রেখেছি শব্দটা ভুল। তিনি বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম ভাইকে পাঠিয়েছেন চকরিয়া পেকুয়া শাসন করার জন্য। এই শাসন মানে সরকারি শাসন না, এই শাসন মানে আমি বলবো আদরের শাসন। দাদা যেমন নাতিদের শাসন করে, বাপ যেমন ছেলেদের শাসন করে, বড় ভাই যেমন ছোট ভাই বোনদেরকে শাসন করে, আমি দায়িত্ব সেবা করা, খেদমত করা, সহায়তা করা। শাসন শব্দটা আমরা ব্যবহার করব না। আমি আশা করি গত 6 মাসে
আপনারা প্রমাণ পেয়েছেন যে আমি বিদেশিয়া না, আমি ঘরবাসিয়া না, আমি বোর্ডের ঘরে দায়িত্বের ন, আমাকে ফোনে পাচ্ছেন, আপনাদের আপদে বিপদে প্রয়োজনে আমাকে পাচ্ছেন। সরকারি কোনো বাসার ন্যাম ভবনে আমাকে এখনো দেওয়া হয় নাই, কারণ মহাখালীতে আমার নিজের বাসা আছে, কিন্তু আমি আবেদন করে রেখেছি যে আমাকে পার্লামেন্ট দেওয়ালের বাইরে একটা অফিস দিন এবং ন্যাম ভবনে আমাকে একটি ফ্ল্যাট দিন, যাতে করে আমাদের নেতা কর্মীরা গেলে তারা ওখানে বুঝতে পারে, থাকতে পারে, তারাই নিজের খরচে খাওয়া দাওয়া করবে, কিন্তু আবাসিক সমস্যা সমাধান থাকবে। সেই ভবন যেহেতু পাই নাই, সেহেতু আমার বাসায় আমার অফিসে তারা যান, অতি ভরে গেলে সেখানে নাস্তা খান, অতি ভরে না গেলে এক কাপ চা খান। আমি বাসায় থাকলে সবসময় আমার থেকে স্বাক্ষর নেওয়া, পরামর্শ নেওয়া, উপদেশ নেওয়া, ফোন করানো আমি সেখানে বসেই করি। আমি কথাগুলো বললাম, আমি একজন মানুষ, আমার মধ্যে ভুল ত্রুটি থাকবেই, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ আমি না। আপনাদের নিকট স্বাধীনতা আছে, আমি স্বাধীনতা দিলাম, বারবার বলেছি, বারবার বলবো, আপনারা আমার সঙ্গে বিনা দ্বিধায় যোগাযোগ করবেন। যদি আমার দ্বারা কোনো ভুল সিদ্ধান্ত হয় আমাকে মনে করাই দিবেন। আমি আপনাদের কাছ থেকে সেরকম কোনো খবর পেলে অবশ্যই সংশোধনের ব্যবস্থা করব। এই গত 12 দিনে আমি চকরিয়াতে ছিলাম, 18 জনের নাম আমি তালিকা করেছি, আমার আত্মীয়, আমার বন্ধু, রাজনৈতিক সহকর্মী, চকরিয়াবাসী, বাকিগুলোর নাম মনে নাই। আপনি এই ঝামেলার মধ্যে চকরিয়া থাকেন না, কখন কি হয় ঠিক নেই। আপনার বাসায় রাত্রে আক্রমণ হইতে পারে, আপনার গাড়িতে আক্রমণ হইতে পারে। সব কিছু শোনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, রহমানুর রহিম, গফুর গফফার, দয়ালু আল্লাহ তাআলাই সর্বোচ্চ হেফাজতকারী, আল্লাহু খায়রুল হাফিজিন। তিনি যদি নিরাপত্তা দেন, অন্য কেউ সেই নিরাপত্তা ভঙ্গ করতে পারবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই উত্তপ্ত সময়ে আমার উচিত জনগণের মাঝেই থাকা, যারা আমাকে ভোট দিয়েছেন, আমার দিকে তাকিয়ে আছেন, তাদের মধ্যে থাকা। এবং ঘটনাক্রমে আমার সঙ্গে 13 জুলাই তারিখে আমার স্ত্রী এসেছিলেন। আমরা পারিবারিক দুশ্চিন্তা থেকে মুক্ত ছিলাম। ছেলে এবং মেয়ে ঢাকায়, আমি এবং আমার স্ত্রী চকরিয়ায়, কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে। এটার জন্য ব্যক্তিগতভাবেও আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার পক্ষ থেকে বিদ্যমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ কথা, এখন থেকে 1.5 ঘন্টা আগে আইন শৃঙ্খলা কমিটির মিটিং ছিল। আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমি ছিলাম, ছিলেন সরকারি কর্মকর্তাগণ ছিলেন, সেখানে থানার ওসি সাহেব ছিলেন।